ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হ্যালো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অপেক্ষা করার সুযোগ নাই, রাজনৈতিক খেলা খেলার সময় নাই, ট্রাম্প কার্ডের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। ইসকনের সদস্যদেরকে আমি হুঁশিয়ার করছি, এটা গুজরাট না, এটা বাংলাদেশ। গুজরাটে তোমাদের দাদা বাবুরা যে গুন্ডামি করেছে, যে মাস্তানি করেছে, এরকম গুন্ডামি মাস্তানি বাংলাদেশে করার দুঃসাহস দেখালে দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, আমরা বলেছি ধৈর্য ধরেন, আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোর্টে, আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন, কেননা 15 কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে, আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। কোরআন সুন্নাহর আলোকেই নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আমরা যদি একবার মুসলমানেরা জেগে উঠি, কোন জালেম বানানোর গর্ত খুঁজে পাবে না, কথা বলে ঠিকেরা। এই জন্য বলতে চাই, এই দেশের তাওহীদবাদী মুসলমানকে খবরদার জাগ্রত করবেন না। এদেশের মুসলমানেরা যদি একবার জেগে ওঠে, কোন জালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে, তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে। আমরা বহু আগেই সতর্ক করেছিলাম, ইসকনের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। এই ইসকনকে যদি, তাদের অগ্রযাত্রাকে যদি রুখে না দেওয়া যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলা, ইসলাম বাংলা, ইসলাম বাংলা। রাজি থাকলে হাত তুলে দেখো। এই ঘটনাকে কেন্দ্র করে ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে। কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, সরকারকে দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপরে দাঁড়ায়া আপনারা সরকারে গেছেন, ডাক্তার ইউনূস সাহেব, উপদেষ্টা মণ্ডলী, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, একের পর এক সহযোগিতা করছি, সাম্য সহযোগিতা করব। বাংলাদেশে যারা অকারেন্ট সৃষ্টি করতে চায়, গুলা পানিতে মাছ শিকার করতে চায়, একটা একটা করে ধরে বিচারের সম্মুখীন করতে হবে, কাউকে সাথ দেওয়া যাবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ভারতীয় দাদা বাবুদেরকে বলতে চাই, তোমাদের দাদাগিরি ভারতের ভেতরে দেখাও। ভারতের সীমানার বাহিরে আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশের ভেতরে দাদাগিরি করার চেষ্টা করা হলে বাংলাদেশের মুসলমানের দাঁত ভাঙা জবাব দিবে। কি মনে করছেন এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ। এখানে ইসকনের গুন্ডাদেরকে গুন্ডামি করতে দেওয়া হবে না। জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ, এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে, সর্বোচ্চ আদালতের দিকে। এখনো ইসকনকে নিষিদ্ধ করা হয় নাই। আজ আমরা ফরিদপুরের গণসমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে, উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই তা করব। ইসলামের
সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদেরকে ধৈর্যশীলতার, সহনশীলতার আহ্বান জানাই। আমরা দেশবাসীকে সে আহ্বান জানাতেই থাকব। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি, বিগত 15 বছর যাবৎ সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে, এমনকি ন্যূনতম প্রতিবেশী সুলভ যে সাধারণ সভ্যতা, সাধারণ যে শালীনতা, সেই সভ্যতাকে লঙ্ঘন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভারত রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করে চলেছে। 15 বছর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রচ্ছন্ন মদদে শেখ হাসিনা জনগণের ভোটাধিকারকে হরণ করে নিয়েছে, ভোট ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে। সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নিজের দলীয় লোকদেরকে নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আসনকে পর্যন্ত কলঙ্কিত করেছে। প্রধান বিচারপতির চেয়ারে বসে শেখ হাসিনার লেসপেন্সাররা তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত। শেখ হাসিনার ইশারা ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোনো রায় দিত না, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে সেরেছিল। প্রশাসনকে দলীয়করণ করেছিল। প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে বাংলাদেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো? এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী, যাদের দীর্ঘ ঐতিহ্য ছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে যারা যাত্রা শুরু করেছিল, সেই পুলিশ বাহিনীকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে সে তার নিজস্ব দলীয় গুন্ডায় পরিণত করেছিল। আর এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটি যুদ্ধাঙ্গী পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা। আমি অবাক বিস্ময়ে চিন্তা করি যে একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এভাবে আত্মঘাতী ভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে কিভাবে একজন মানুষ পরিণত করতে পারে। তারপরে চিন্তা করে দেখলাম, শেখ হাসিনার রাজনীতি নিয়ে স্টাডি করলাম, আমার কাছে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেল শেখ হাসিনার রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে 1970-এর জাতীয় নির্বাচনে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন। কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি সংবিধান চাপিয়ে দিয়ে ওয়াদা খেলাফি করেছিলেন, জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন। 72 থেকে 75 সাল পর্যন্ত 30,000 মায়ের কোল খালি করেছেন, বাংলার 30,000 তামাল সন্তানকে হত্যা করেছিলেন। 1971-এর স্বাধীনতার পর সর্বপ্রথম ক্রস ফায়ারের নামে সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে খুন এবং গুমের রাজনীতির সূচনা করেছিলেন। আর এই সব কিছুর প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তাকে 75 সালের 15ই আগস্ট। কিন্তু আমরা দেখলাম 1975-এর 15ই আগস্টের এই হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে, যেই জাতি, যেই দেশ তার বাবা এবং তার পরিবারকে হত্যা করেছে, তিনি সেই দেশের কাছ থেকে, সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। সেই শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। 1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের কাছ থেকে, সে প্রতিশোধ নিয়েছে বাংলার জনগণের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানচিত্রের কাছ থেকে। সে এমন ভাবে প্রতিশোধ নিয়েছে, এমনকি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য, শেখ হাসিনা প্রতিশোধ নিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে।
কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন। ছোট্ট একটা তথ্য, আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক, কতগুলো ব্যাংক, সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে, ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয়, আপনারা নিজেরাই ভুক্তভোগী। ব্যাংকগুলোতে গেলে 10,000 টাকার চেক পাস করবার সামর্থ্য নাই। কোটি টাকার ডিপোজিট, আপনার ব্যাংকে যাবেন, আপনাকে বলবে যে মাসে মাসে 50,000 টাকা করে নিয়ে যান। আপনি বলেন 1 কোটি টাকা যার ডিপোজিট, সে যদি প্রতি মাসে 50,000 টাকা করে নেয়, তার নাতিপুতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না। এই হলো দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা। অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আক্ষরিক অর্থে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে শেখ হাসিনা। কিভাবে করেছে? মেগা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। 30,000 কোটি টাকার নামে পদ্মা সেতু করে 20,000 কোটি টাকা পাচার করেছে। এভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে 2 গুণ 3 গুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের, এখানে লক্ষ কোটি বাঙালিদের, প্রবাসী বাঙালিদের, ব্যবসায়ী বাংলাদেশের মানুষদের কষ্টার্জিত ঘাম ঝরানো অর্থ, যেটা দিয়ে তিলে তিলে দেশ এগিয়ে যাচ্ছিল, সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমি চিন্তা করি, একটা মানুষ, তাও বিধবা, একজন বিধবা নারী, একটা ছেলে আর একটা মেয়ে আছে, এই ছেলে মেয়েকে আগে থেকে দেশের বাইরে সেটেল করেছে। আর একটা বোন ছিল, এই মহিলা প্রায় 80 বছরের কাছাকাছি, তার এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার এবং পাচার করবার প্রয়োজনটা কি ছিল? পরে আমার কাছে মনে হয়েছে, আসলে টাকার লোভে শেখ হাসিনা অর্থ পাচার করে নাই, সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বরং বাংলাদেশ যেন চিরদিন ভারতের করতলগত একটি অঙ্গরাজ্যের মতো থাকে, সেটাই ছিল শেখ হাসিনার রাজনীতির প্রধান কথা। ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হ্যালো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অপেক্ষা করার সুযোগ নাই, রাজনৈতিক খেলা খেলার সময় নাই, ট্রাম্প কার্ডের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার, সাফ। আমরা এগুলো ভয় করি না, পরোয়া করি না। কোন সংগঠন যখন ঘোষণা দিয়ে মুসলিমদেরকে হত্যা করা শুরু করছে, আমি সত্যি কথা, আমি এতক্ষণ ওই যে সূরাতুল বারাআত, আপনারা জানেন কিনা সূরাতুল বারাআত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সূরা যখন নাজিল হয়, প্রত্যেক সূরা শুরুতে কিন্তু বিসমিল্লাহ আছে। কি আছে? কোরআনের প্রত্যেক সূরা শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে। কিন্তু সূরাতুল বারাআতের শুরুতে বিসমিল্লাহ নাই। জিবরাইল আমিনকে আল্লাহ পাক যখন এই সূরা দিয়ে পাঠাইছেন, তখন বিসমিল্লাহ ছাড়া। কেন? তখন আল্লাহ পাক দয়ালু ছিলেন না, তিনি বিসমিল্লাহটা ছেড়ে দিয়েছেন। বিসমিল্লাহ ছাড়া মুশরিকদেরকে কোপানোর কথা ওই সূরার মধ্যে বলেছেন। মুশরিকরা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে, ওই সূরার প্রত্যেকটা আয়াতের পরপরই তোমরা মুশরিকদেরকে ধরো, যেখানে পাও তাদেরকে শাস্তি দাও। কারণ আল্লাহ জানতেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, তোমরা মুসলিমদের সবচাইতে কঠিন শত্রুতা হিসাবে পাবে ইহুদি এবং মুশরিকদের। আমরা কি দেখতেছি? আজকে ইসরায়েলে মুসলমানদেরকে মারতেছে, ইসরায়েলের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে ইহুদিরা। আর এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি এবং আরএসএস এবং বাংলাদেশে আরএসএস এর রয়ের মদতপুষ্ট ইসকন এখন
গুজরাট এবং আসামের মতো, কাশ্মীরের মতো আমাদের মুসলিমদেরকে চট্টগ্রামে জবাই করতেছে, জবাই। এটা ঠিক বলারও সময় নাই। সোজা কথা বলি আপনাদেরকে, আমি এজন্য খুতবা ছেড়ে দিতে চাচ্ছিলাম, আজকে আসতাম না প্রোগ্রামে। আসছি শুধু এই কারণে, উম্মাহ কোন রাজনৈতিক দ্বিধাভক্তির সময় নাই। কিসের বিএনপি, জামাত, অমুক দল, হেফাজত, তমুক দল, সকল রাজনীতি বন্ধ। মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। যে কোনো মুহূর্তে এই হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে বসবে। এই মুসলমানরা বুঝতেছেই না, তথাকথিত রাজনীতির নামে, তথাকথিত বিবৃতির নামে শুরু করছে বিভিন্ন ধরনের খেলা। রাষ্ট্রের নিয়ন্ত্রণ যারা নিচ্ছে কিংবা যারাই বসে, এরা আসলে রাষ্ট্রের চিন্তা করে না, দরদি না। এরা ইসলামের প্রতি ভালোবাসা এদের অন্তরে নাই, এদের বুঝার গভীরতাও নাই। যদি বুঝার গভীরতা থাকতো এরা বুঝার চেষ্টা করত। বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকন একজন অ্যাডভোকেটকে, সরকারি অ্যাডভোকেট, নর্মাল অ্যাডভোকেট নয়, পিপি, তাকে আদালত চত্বরে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা, আপনি কি কল্পনা করতে পারেন? আপনার আমার নিরাপত্তা কোথায়? ইসকনের সদস্যদেরকে আমি হুঁশিয়ার করছি, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। গুজরাটে তোমাদের দাদা বাবুরা যে গুন্ডামি করেছে, যে মাস্তানি করেছে, এরকম গুন্ডামি মাস্তানি বাংলাদেশে করার দুঃসাহস দেখালে দাদা বাবুদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু গতকাল আদালত প্রাঙ্গণে যেটা হয়েছে সেটা সরাসরি ইসকনের সদস্যরা রাষ্ট্রকে বুড়ি আঙ্গুল দেখিয়েছে। রাষ্ট্রকে যেহেতু বুড়া আঙ্গুল দেখিয়েছে, আমি আজকেও আমার ফেসবুক পেজে লিখেছি এ বিষয়ে দেশের মানুষ নয়, রাষ্ট্রকে এখন যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে বুড়া আঙ্গুল দেখিয়ে দেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত চত্বরে এরকম ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে, ইউনূস সাহেবের সরকারকে বলবো, পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব, এই ঘটনাকে কেন্দ্র করে ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে। গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময়, তার পুরো নাম জানে কি? চিন্ময় দাস ব্রহ্মচারী, প্রভু আছে মাঝখানে আবার, চিন্ময় দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি অন্য কোনো ধর্মের, এই কারণে গ্রেফতার করা হয় নাই। আচ্ছা, একজন মুসলমানও যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে, এদেশের রাষ্ট্র আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি নিবে না? গত 15 বছর আমরা দেখেছি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহী ট্যাগ লাগিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকানো হয়েছে। আর এই চিন্ময় দাস ব্রহ্মচারী, সে তো আমার স্বাধীন দেশের পতাকার উপরে আরএসএস এর গুন্ডা বাহিনী দ্বারা পরিচালিত, ভারতীয় র দ্বারা পরিচালিত আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন ইসকনের গেরুয়া পতাকা উড়িয়ে বাংলাদেশের সবুজ এবং লাল পতাকার সাথে গাদ্দারি করেছে। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই উগ্রবাদী চরমপন্থী সংগঠন ইসকন এবং তার সদস্যরা, তার অনুসারীরা গতকাল আদালত প্রাঙ্গণে যে ঘটনাটি তারা ঘটিয়েছে, এটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে বুড়া আঙ্গুল দেখিয়ে দেশের আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত চত্বরে এরকম ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে, ইউনূস সাহেবের সরকারকে বলবো, পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব, এই ঘটনাকে কেন্দ্র করে ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতে হবে। যদি ইসকনের কার্যক্রম গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া না হয়, 5ই আগস্টের আগে যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে ভূমিকা রেখেছে, যদি সরকার এই সিদ্ধান্ত নিতে দেরি করে
তাহলে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখতে বাধ্য হবে। আমরা সরকারকে বলবো, আমরা শান্ত থাকবো, স্থির থাকবো, আমরা কেউ বিশৃঙ্খলা ঘটাবো না। আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি যুগান্তকারী সিদ্ধান্ত নেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, ঠিক না বেঠিক? এজন্য আমরা দাবি করব, এই কুখ্যাত জঙ্গিবাদী, উগ্রবাদী, চরমপন্থী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হোক। আপনারা মনে হয় চান না ইসকনকে নিষিদ্ধ করা হোক? আপনারা চান কি চান না? সরকারকে বলবো, অনতি বিলম্বে ইসকনকে বাংলাদেশে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে দেওয়া হোক। এটি বাংলাদেশের সকল মানুষ চায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নিজেদের মতো থাকো, খবরদার মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো না। আমাদের একজন ভাইকে হত্যা করেছেন বলে যা খুশি তাই করবেন, আমরা ভয় পেয়েছি এমনটা না। আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আমরা যদি একবার মুসলমানেরা জেগে উঠি, কোন জালেম বানানোর গর্ত খুঁজে পাবে না, কথা বলে ঠিকেরা। এই জন্য বলতে চাই, এই দেশের তাওহীদবাদী মুসলমানকে খবরদার জাগ্রত করবেন না। এদেশের মুসলমানেরা যদি একবার জেগে ওঠে, কোন জালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শান্ত আছি, শান্ত থাকতে দেন, কথা বলে ঠিক কিনা? কোথা থেকে আপনাদের এত সাহস হয় যেখানে সেখানে মিছিল করেন, লাফালাফি করেন, মসজিদে হামলা করেন, আমার মুসলিম ভাইকে ধরে জবাই করেন? সাহস পাইলেন কোথা? মনে রাখবেন, এটা ভারত না, এটা বাংলাদেশ। এই দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, এদেশের মানুষ একজন স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছে। প্রয়োজন যদি হয় নাস্তিক বেঈমানদেরকে বিদায় করার জন্য আবারও রক্ত দেব। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা বলেছি ধৈর্য ধরেন, আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোর্টে। আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন, কেননা 15 কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে। আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি। সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা, কিন্তু কতগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে। আমরা বলবো, আপনারা এই আইনজীবীর বিচার করেন, যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়াই দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন। কতগুলো উগ্রবাদী যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, মুসলমানদেরকে নানানভাবে হেয় প্রতিপন্ন করে নানানভাবে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিতে চায়। ওরা মূলত এই দেশের বন্ধু নয়, বরং ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে এ দেশ এবং মুসলমানদের মাঝে একটা দাঙ্গা লাগাতে চায়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা বরাবর এই তৃতীয় স্বাধীনতার পর থেকে অনেকে এইটাকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। না, আপনি দ্বিতীয় স্বাধীনতা যদি বলেন তাহলে 1947-এ যে দেশ ভাগ হয়েছিল ওই ভাগের ভিত্তিতে যে আমাদের মানচিত্র, এখনো আমরা ওই মানচিত্র নিয়ে আসি। ওইটাই ছিল আমাদের প্রকৃত এবং প্রথম স্বাধীনতা। এরপরে দ্বিতীয় 71-এর স্বাধীনতা, তৃতীয় 24-এর স্বাধীনতা। সুতরাং যারা ওই 1947-এর স্বাধীনতাকে অস্বীকার করতে চায় তারাই মূলত আমাদের মধ্যে বিভক্তি ঘটাতে চায়। আজকে জমির মালিকানা আপনাদের আমাদের নামে আছে। আপনাদের দেশের মধ্যে আমাদের দেশের মধ্যে যে ধর্মাবলম্বী মানুষ থাকুক, তাদের যদি জমির মধ্যে নিজের মালিকানা থাকে ওইটা আর কারো অবদান নয়, ওইটা ছিল শেরেবাংলা একে ফজলুল হকের জমিদারি প্রথা বিলুপ্ত করে সাধারণ নাগরিকের কাছে তাদের জমি ফেরত দেওয়া। ওইটার সুবিধা বাংলাদেশের এবং ওই বঙ্গের সকল বাঙালিরা আজ পর্যন্ত গ্রহণ করে, অথচ তারা শেরেবাংলা একে ফজলুল হককে গ্রহণ করতে চায় না। শেরেবাংলা একে ফজলুল হক তিনি চাইছিলেন না যে এই বাংলা এইভাবে ভাগ হোক, তিনি ওই বাংলা এই বাংলা মিলাই বাংলা গঠন করতে চেয়েছিলেন। এই জন্য তিনি মুসলিম লীগকে সাপোর্ট করেন নাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার বিরোধ ছিল এই জন্য। কিন্তু যখন দেখেছেন আর সম্ভব নয় এই দুই বাংলাকে এক করা, তখন এই রকম ব্যক্তিত্বশীল মানুষও নিজের ব্যক্তিত্বকে আমিত্বকে বিসর্জন দিয়ে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে একত্রিত হয়ে ওই 14 আগস্ট আমাদের যে মানচিত্র গঠন হয়েছিল, ওই মানচিত্রের ভিত্তি ছিল দ্বি জাতি তত্ত্বের ভিত্তি।
ভিত্তিতে, মুসলমানদের ভিত্তিতে এই বাংলাকে স্বাধীন করা হয়েছিল। সুতরাং আপনি ওইটাকে অস্বীকার করে খালি ৭১-এর গান গান, ওইটাকে অস্বীকার করে খালি ২৪-এর গান গান, এটা যারা করে তারা নব্য বুর্জোয়া, নব্য জমিদার তত্ত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায়। তারা মুসলমানদের ইতিহাসকে আমাদের কাছ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতে চায়, ঠিক কিনা? একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, আমরা বলেছি ধৈর্য ধরেন। আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোর্টে, আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন, কেননা ১৫ কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে, আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি। সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা, কিন্তু কতগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে। আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন, যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়াই দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ইসকনের সভাপতি সন্ত্রাসীটাকে গ্রেফতার করায়। কোরআন সুন্নাহর আলোকেই নতুন বাংলাদেশ পুনর্নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তাই বলবো সরকারকে, উগ্রবাদী সংগঠন ইসকন সভাপতিকে গ্রেফতার করে আপনারা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। ফরহাদ মজহারের মতো সিআইএর দালাল, ভারতের দালালদের কথায় বিচলিত হবেন না। নিরীহ হিন্দুদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু যারা হিন্দুত্ববাদকে পুঁজি করে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দাঙ্গা সৃষ্টি করতে চায়, কঠোর হস্তে দমন করুন। এদেশের মুসলমান আপনাদের সাথে আছে। বর্তমান বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। পাশাপাশি নিন্দা জানায় মুসলিম নামধারী যারা আবার এই ইসকন সভাপতি হিন্দুকে গ্রেফতার করায় সরকারের নিন্দা করতেছে। তাহলে বোঝা যায় এখনো দেশে ভারতের রয়ের দালাল আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভারতের দালাল হচ্ছে ফরহাদ মজহার। আমরা মুসলিমরা বলতে পারি বুকে হাত দিয়ে, একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আর যত ধর্ম আছে এগুলো সাম্প্রদায়িক। এগুলো কি প্রমাণ দেয়? নাম ইহুদি ধর্ম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়ের, ওই সম্প্রদায়ের নাম কি? খ্রিস্টান ধর্ম প্রমাণ দেয় এটা একটা সম্প্রদায়ের, ওই ধর্মের নাম কি? বৌদ্ধ ধর্ম প্রমাণ দেয় এটা একটা ধর্মের মানুষের, ওই ধর্মের নাম কি? ইসলামকে বলা হয়েছে দিনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম। দিনুল্লাহ, এটা আল্লাহর দিন। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে আর মুসলিমরা হচ্ছে অসাম্প্রদায়িক। কেন বললাম? আমাদের দেশে বিগত 16 বছর ব্যবসা হয়েছে রাজনীতির নামে, মুক্তিযুদ্ধ, রাজাকার আর সাম্প্রদায়িকতা হয়েছে না? 16 বছর এই ছিল ব্যবসার পুঁজি। ব্যবসার পুঁজি কি ছিল? রাজাকার, যারে তারা রাজাকার। কি হাস্যকর কথা আপনারা দেখেছেন, এই সরকার পতনের আগে এটিএন বাংলা একটা চ্যানেল আছে না, ওখানে এক বিচারপতি, সাবেক বিচারপতি, এটারে বিচারপতি যে বানাইছে ওটারও জুতা মারা দরকার। এই বিচারপতি এটা একটা কুখ্যাত জিন্দিক, কাফের, নাস্তিক। সে আমাকে বলে আমি রাজাকার, অথচ আমার জন্ম দেশ স্বাধীনের পরে। তখন ভাবলাম যে এইরকম একটা পাগল বিচারপতি থাকা অবস্থায় কতটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচারের নামে কত মানুষকে হত্যা করছে সে। কথা বলেন, পাগল তো শুধু পাগল না, একেবারেই বদ্ধ পাগল। আমাকে রাজাকার বলে বসে আছে, অথচ সে বিচারপতি থাকা অবস্থায় কত অন্যায়, অত্যাচার ও জুলুমের সাথে বিচার করেছে, বিচারালয়কে কলঙ্কিত করেছে। তাতে বোঝা যায় তখন যে বিচারগুলো হয়েছে সব ছিল বিচারের নামে প্রহসন, বিচারের নামে মানুষকে হত্যা করা হয়েছে। প্রতিটি এক্সট্রা জুডিশিয়াল বিচার বহির্ভূত হত্যার বিচার বাংলাদেশে করতে হবে।
এবং এটা বর্তমানে যারা দায়িত্ব পেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদেরই দায়িত্ব, এইটা তাদের নৈতিক দায়িত্ব। এই বিচার তাদেরকে করতে হবে। বিচারের নামে যত আলেমকে অত্যাচার করা হয়েছে, বিচারের নামে বিচারালয়কে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, ওই প্রত্যেক কলঙ্কিত বিচারকদের বিচার চায় বাংলাদেশের মানুষ। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, সরকারকে দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপরে দাঁড়ায়া আপনারা সরকারে গেছেন, ডাক্তার ইউনূস সাহেব, উপদেষ্টা মণ্ডলী, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, একের পর এক সহযোগিতা করছি, সামনে সহযোগিতা করব। বাংলাদেশে যারা অকারেন্ট সৃষ্টি করতে চায়, গুলাপানিতে মাছ শিকার করতে চায়, একটা একটা করে ধরে বিচারের সম্মুখীন করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। কাউকে ছাড় দেওয়া যাবে না। সাহস কত আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে, একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে, কত বড় সাহস, কত বড় সাহস। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমরা এদেশেরই সন্তান। শেষ কথা আপনাদের সামনে বলবো, যদি রাজি থাকেন তাইলে আমার সাথে আওয়াজ দেবেন। এই দেশটাকে আমরা দেখেছি বহুবার। সর্বপ্রথম দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন আমরা পূর্ব পাকিস্তান, পাকিস্তানের অংশ, একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান। হিন্দুস্তান হলো যেখানে হিন্দু মেজরিটি, পাকিস্তান হবে যেটা মুসলিম মেজরিটি। আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম কোন কারণে? আরো আসতে কিসের কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম? আজকে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করেন, স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করেন, ইতিহাস মানুষকে বলাইয়া দিবেন না, ইতিহাস স্মরণ করাইয়া দিতে চাই। হিন্দুস্তানের অংশ হয়েছে কাশ্মীর, 70 বৎসর যাবৎ লড়াই করে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। হিন্দুস্তানের অংশ হয়েছে আসাম, 40 বৎসর লড়াই করতেছে, স্বাধীনতার মুখ দেখে নাই। ত্রিপুরা লড়াই করতেছে, স্বাধীনতার মুখ দেখে নাই। মনিরামপুর লড়াই করতেছে, স্বাধীনতার মুখ দেখে নাই। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন অংশ স্বাধীনতা আন্দোলন করতেছে বৎসরের পর বৎসর। তাদের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, জীবন দিয়েছে, স্বাধীনতার মুখ দেখে নাই। 1947-এ পূর্ব পাকিস্তান যদি আমরা না হতাম, 71 সনে 9 মাস যুদ্ধ করে আমরাও স্বাধীন হতে পারতাম না। অর্জন করেছি মুসলমান হওয়ার কারণে, ঠিক না ঠিক? সুতরাং দেশ স্বাধীন হয়েছে, সর্বপ্রথম আসলো শেখ মুজিবের সোনার বাংলা, আমরা উপলব্ধি করেছি, দেখেছি। এরপরে আসলো সবুজ বাংলা, সেটাও দেখেছি। তারপরে আসলো নতুন বাংলা, সেটাও দেখেছি। লেডি প্রধানমন্ত্রীর সোনার বাংলা, আধুনিক বাংলা, মডার্ন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব দেখার পরে আজকের আমার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়াতে দাঁড়ায় বলতে চাই, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলা, ইসলাম বাংলা, ইসলাম বাংলা। রাজি থাকলে হাত তুলে দেখা। মুসলিম অঙ্গীকার করতে হবে, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। সবাই রাজি না? কেল্লা কাঠায় দেব, ইমান দেব না। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। পাকিস্তানি আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদ, কোন আধিপত্যবাদ এই দেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। তারে ধরা মাত্রই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হলো চিন্ময় কুমারের ব্যাপারে। আচ্ছা, ভালো কথা। তো এর আগে যে বাংলাদেশে অনেক লোককে হত্যা করা হলো, বিশ্বজিতের উপর হামলা হলো, তারপরে গয়েশ্বর চন্দ্র রায়, ওই যে আরেকটা মহিলা নিপুণ রায়,
তারপরে বাংলাদেশে অনেক সময় অনেক হিন্দুর উপরে অত্যাচার হয়েছে, তাদেরই গোলামরা টর্চার করেছে, তখন তারা চুপচাপ ছিল, কোনো কথা বলে নাই কেন? আমরা ভালো করেই বুঝতে পারছি ইসকনের মাধ্যমে তারা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। আমার দেশে ইবলিস একটা যায় আর আরেকটা আসে। এক জাতের ইবলিস যেতে না যেতেই নতুন জাতের ইবলিসের আমদানি হয়ে গিয়েছে। বাংলাদেশে বর্তমানে ইবলিসি কাজ চালিয়ে যাচ্ছে উগ্রবাদী চরমপন্থী জঙ্গিবাদী সংগঠন ইসকন। কি করলো তারা? গত পরশুদিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার করা চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী, তাকে গ্রেফতার করা হয়েছে। সে হিন্দু এই কারণে? কথা বলেন না কেন? না, তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে। বাংলাদেশের লাল সবুজ পতাকার উপরে সে তাদের গেরুয়া রঙের ইসকনের পতাকা উড়িয়ে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। বিভিন্ন সময়ে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বিষেধাগার বক্তব্য দেওয়ার কারণে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, এই দেশে যদি কোনো মুসলমান, আমি আপনি যে কেউ রাষ্ট্র বিরোধী কাজ করি, তাকে কি রাষ্ট্র গ্রেফতার করার অধিকার রাখে না? জোরে বলেন, রাখে কি রাখে না? ও বাবা গো, তারে ধরা মাত্রই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হলো চিন্ময় কুমারের ব্যাপারে। আচ্ছা, ভালো কথা। তো এর আগে যে বাংলাদেশে অনেক লোককে হত্যা করা হলো, বিশ্বজিতের উপর হামলা হলো, তারপরে গয়েশ্বর চন্দ্র রায়, ওই যে আরেকটা মহিলা নিপুণ রায়, তারপরে বাংলাদেশে অনেক সময় অনেক হিন্দুর উপরে অত্যাচার হয়েছে, তাদেরই গোলামরা টর্চার করেছে, তখন তারা চুপচাপ ছিল, কোনো কথা বলে নাই কেন? আমরা ভালো করেই বুঝতে পারছি ইসকনের মাধ্যমে তারা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। এই সুযোগ ভারতকে আমরা দিব না। কি মনে করছেন এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ নয়, এটা বাংলাদেশ। এখানে ইসকনের গুন্ডাদেরকে গুন্ডামি করতে দেওয়া হবে না। আরএসএস এর গুন্ডা দ্বারা পরিচালিত এবং ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত হিন্দু লেবাসধারী ইহুদিদের এই সংগঠন ইসকন দ্বারা যদি বাংলাদেশে অস্থিতিশীল কোনো পরিস্থিতি সৃষ্টি করার প্রচেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের 14 কোটি মুসলমান ভারতকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ভারতীয় দাদা বাবুদেরকে বলতে চাই, তোমাদের দাদাগিরি ভারতের ভেতরে দেখাও। ভারতের সীমানার বাহিরে আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশের ভেতরে দাদাগিরি করার চেষ্টা করা হলে বাংলাদেশের মুসলমানের দাঁত ভাঙা জবাব দিবে। কি বলছে? কয় আমরা সীমান্ত অবরোধ করব। আমরা কি তোমাদের ঠেকায় পড়েছি নাকি? তোমরা কি আমাদেরকে ভিক্ষা দাও নাকি? বরং আমি আপনাদেরকে বলে যাই, যদি বাংলাদেশের বর্ডার 2-3 দিন 1 সপ্তাহ ওরা বন্ধ রাখে, ওরা নিজের ইচ্ছায় খুলে দিবে, কারণ এদের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশ। আপনারা চিন্তা করছেন কেন? ওরাই পায়ে ধরবে আমাদের পণ্য নেন। আমরা কি ভিক্ষা আনতেছে নাকি? তোমরা আমাদের থেকে টাকা নাও, আমাদেরকে পণ্য দাও, ব্যবসা করছো। তোমার ব্যবসা যদি বাংলাদেশ দিয়ে না হয়, কোন দিক দিয়ে হবে? তুমি নিজেই পায়ে ধরে আমাদের কাছে তোমার পণ্য বিক্রি করতে আসবা। তোমার পণ্য না হলে, আমাদের পয়সা থাকলে আমি অন্য দেশ থেকে পণ্য আমদানি করব। ঠিক কিনা বলেন? কুশাইরহাট বাজারে কোনো দোকানদার আপনাকে পণ্য দেয় না, আপনি কি বসে থাকবেন নাকি? কথা বলেন, বসে থাকবেন? টাকা আছে, অন্য জায়গা থেকে আপনি পণ্য আনবেন। ওরা কি আমাদেরকে বিনা পয়সায় মাগনা কখনো দেয়? ওদের নাম আমি দিয়েছি আনিস মিয়া।